তো আজকের টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ডেলিগেটেড লেজিসলেশন। সেখানে বলছে দ্য ইম্পর্টেন্স অফ ডেলিগেটেড লেজিসলেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অ্যান্ড দে আর লিস্টেড বিলো, এবং সেগুলো এবার আমরা তলায় এক এক করে দেখবো। Delegated legislation is beneficial for the decision making for the parliament. Delegated legislation হচ্ছে খুবই বেনিফিট মানে বেনিফিটফুল যাকে বলে, বেনিফিশিয়াল এখানে বলেছে। ঠিক আছে, কাদের জন্য না, পার্লামেন্টের যে ডিসিশন মেকিং হয় সেই পার্লামেন্টের ডিসিশন মেকিং এর জন্য ডেলিগেটেড লেজিসলেশন খুবই প্রয়োজন, মানে খুবই ভালো, মানে খুবই বেনিফিশিয়াল। ঠিক আছে, অ্যাজ ইটস নট টাইম কনজিউমিং প্রসেস, এটা টাইম কনজিউমিং প্রসেস নয়, and also reduce the burden of parliament। যেমন টাইম কনজিউমিং প্রসেস নয়, তেমনি মানে অত্যাধিক টাইম খায় না, তেমনি আবার এটা পার্লামেন্টের উপরে যে ভারটা থাকে সেটাকে কমিয়ে দেয়। And the most important thing is that there is no such restrictions imposed in passing any law। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ থিং এখানে আছে যে এখানে কোনো রেস্ট্রিকশন নেই ল পাস করার ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম বেনিফিট ডেলিগেটেড লেজিসলেশন, মানে ডেলিগেটেড লেজিসলেশনের নেসেসিটির প্রথম পার্ট বা ইম্পর্টেন্সের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট বলছে, দেখো লিখছে ডেলিগেটেড legislation gives power of authority। ডেলিগেটেড legislation কি করে বলতে গেলে অথরিটিকে পাওয়ার দিয়ে দেয়, যে টু দা অ্যাসাইন্ড পারসন হু হ্যাজ নলেজ, হ্যাঁ টু দা অ্যাসাইন্ড পারসন হতে পারে, হ্যাঁ হু হ্যাজ দ্য নলেজ, familiar with individual problems and responsible for the society to the formulate laws rather depending upon the parliament। আচ্ছা, ডেলিগেটেড লেজিসলেশন কি করছে, অথরিটিকে পাওয়ার দিচ্ছে যে টু অ্যাসাইন দ্য পারসন। এবার অথরিটি কাকে ভাগ করে দেবে না দেবে সেটা তার ব্যাপার। হু হ্যাজ দ্য নলেজ or who has the knowledge, familiar with the individual problems, যে কোনো প্রবলেমকে মেটানোর জন্য যদি মনে করে অথরিটি মনে করে কাউকে বাদ দিয়ে দেবে, দিতে পারে। ঠিক আছে, সেটা অবশ্যই সোসাইটির জন্য, ফর দ্য সোসাইটির জন্য হতে হবে। ঠিক আছে, মানে নিজের পার্সোনাল ব্যক্তিগত কাজের জন্য তুমি ডেলিগেটেড লেজিসলেশন ব্যবহার করতে পারবে না। টু ফর্মুলেট লস রাদার ডিপেন্ডিং আপন দ্য পার্লামেন্ট, যে সমস্ত জিনিস পার্লামেন্টের উপর ডিপেন্ড করে আছে সেই সমস্ত জিনিস যদি মানে অথরিটিকে পাওয়ার দিয়ে দেওয়া যায়, এবং অথরিটি যাকে যাকে পাওয়ার দেওয়ার কথা তাকে তাকে যদি দিয়ে দেয়, তাহলে যে কোনো প্রবলেমের সলিউশন হতে পারে, এবং সেটা বেস অন সোসাইটি, সেটা অলওয়েজ সোসাইটির জন্যই এটা করা হবে। এবং as parliament process of the decision making, পার্লামেন্টের যে ডিসিশন মেকিং প্রসেস is time consuming, যেটাতে প্রচুর টাইম লাগে। so it gives power to the individual, সেই জন্য এটা একটা ইন্ডিভিজুয়ালকে পাওয়ার দিয়ে দেয় who best suited, যে সব থেকে যোগ্য ফর ইট, এটার জন্য যোগ্য টু সলভ এনি ইমার্জেন্সি সিচুয়েশন, যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন যে সলভ করতে পারে সেই রকম একজন যোগ্য ব্যক্তিকে পাওয়ার দিয়ে দেয়। ইফ অ্যারাইজেস উইদাউট ইটস ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্টারফারেন্স, যে কোনো রকম ইন্টারফারেন্স বা ডিপেন্ডেন্স ছাড়া কাজ করতে পারে। দিস প্রসেস ইজ কল্ড ডেলিগেটেড লেজিসলেশন, এটাকেই কিন্তু বলে ডেলিগেটেড লেজিসলেশন। ডেলিগেটেড লেজিসলেশন ক্যান বি সাবস্টিটিউট, ডেলিগেটেড লেজিসলেশন ক্যান বি সাবস্টিটিউট can be substitute any crisis that make it flexible and useful to make law that the parliament never foresee at the time passing any new legislation। delegated legislation হচ্ছে একটা সাবস্টিটিউট, মানে একটা মানে পুরোপুরি মানে যেটা তোমার বলতে গেলে মানে অরিজিনাল সেটা নয়, তার সাবস্টিটিউট হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। সে কি করছে, এনি ক্রাইসিস দ্যাট মেক ইট ফ্লেক্সিবল, যে কোনো ক্রাইসিসকে ফ্লেক্সিবল করে দিচ্ছে। ঠিক আছে, যে কোনো ক্রাইসিসকে ফ্লেক্সিবল করছে অ্যান্ড ইউজফুল টু মেক এ ল, এবং একটা লকে কার্যকরী করে তুলছে, দ্যাট দ্য পার্লামেন্ট নেভার ফোরসি অ্যাট দ্য টাইম অফ পাসিং এনি নিউ লেজিসলেশন। পার্লামেন্ট যখন নতুন লেজিসলেশন পাস করে সেই সময় যেটা ফোরসি করা সম্ভব হয় না, সেই জিনিসটাকেও বলতে গেলে মানে কি বলবো, একটা কার্যকারী করে তুলছে কে না ডেলিগেটেড লেজিসলেশন। যেই সময় ক্রাইসিস আছে সেই সময় জিনিসটাকে পাশে দাঁড়িয়ে সলভ করতে হবে, সে কে সলভ করবে, ডেলিগেটেড লেজিসলেশন সলভ করবে। Therefore we can say, আমরা বলতে পারি delegated legislation is the best process of parliament, একটা পার্লামেন্টের best process to enact laws as it gets a positive result by trusting this method
দ্যাট ইজ ডেলিগেটেড লেজিসলেশন। অর্থাৎ এটা একটা খুবই বিশ্বাসযোগ্য মেথড, যে কি না নতুন ল তৈরি করার, নতুন ল বলবো না, কোন একটা লকে এনাক্ট করার ক্ষেত্রে মানে কার্যকারী করার ক্ষেত্রে পার্লামেন্টের এটা একটা খুব বিশেষ একটা পদ্ধতি, সেটা হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন, হোয়ার দ্য পাওয়ার অফ ডিসিশন মেকিং in the emergency situation is given in the hand of the individual who's responsible for it। এবং একটা ইমার্জেন্সি সিচুয়েশনে কি করা হয় না, একজন ব্যক্তিকে সে পাওয়ারটা দিয়ে দেওয়া হয়, সে রেসপন্সিবল থাকবে সমস্ত জিনিসের জন্য। সো as to the save the time of the পার্লামেন্টের নিজস্ব সময় সেভ করার জন্য and so far this process has been best process to enact laws। এবং পার্লামেন্টের সময় সেভ করার জন্য এবং সবথেকে বেস্ট প্রসেস কি, বেস্ট প্রসেস না ডেলিগেটেড লেজিসলেশন, কি জন্য না কোন একটা লকে এনাক্ট করার জন্য। and also this process can recognize and meet the changing needs of the society। এবং এই যে ডেলিগেটেড লেজিসলেশনের যে প্রসেস, সেটা স্বীকৃতি দিচ্ছে এবং সোসাইটির যে চেঞ্জিং যে নিড গুলো, সেই নিড গুলো ফুলফিল করছে। এটাকেই হচ্ছে ইম্পর্টেন্স অফ ডেলিগেটেড লেজিসলেশন। এইবার হচ্ছে দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে কন্ট্রোল অফ ডেলিগেটেড লেজিসলেশন। There are three kinds of control over the delegated legislation। একটা হচ্ছে প্রাইমারি আর লেজিসলেটিভ কন্ট্রোল, একটা জুডিশিয়াল কন্ট্রোল, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। এই তিনটে কন্ট্রোল আমাদেরকে ডিসকাস করতে হবে। তো মেন বাবা এই দুটো কন্ট্রোল হচ্ছে মেন, ঠিক আছে, এই দুটো কন্ট্রোল অবশ্যই থাকতে হবে এখানে। তো ফার্স্টে আমি আসছি প্রাইমারি আর লেজিসলেটিভ কন্ট্রোল। আন্ডার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ দ্য ফাংশন অফ লেজিসলেচার। পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে আমাদের তো পার্লামেন্টারি সিস্টেম, তো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা একটা ফাংশন, লেজিসলেচারের একটা ফাংশন যে টু লেজিসলেট। লেজিসলেচারের ফাংশন হচ্ছে ল তৈরি করা, and it's not only the right but the duty of the legislature to took upon its agent how they working। শুধু যে ল তৈরি করবে, ল তৈরি করা তার একটা ফাংশন জানি, এবং তার সাথে এজেন্টদের উপরও নজর দিতে হবে যাতে তারা ঠিক মতো ভাবে ওয়ার্কটা পারফর্ম করতে পারে। এজেন্ট মানে কারা? এজেন্ট মানে হচ্ছে যারা এই লটাকে কার্যকারী করে, ঠিক আছে। এই লেজিসলেচার ল তৈরি করে ছেড়ে দেয়, জাজ তো ইন্টারপ্রেট করে ছেড়ে দেয়, এক্সিকিউটিভ হচ্ছে যারা কার্যকারী করে, ঠিক আছে। তো তাদের উপর একটু নজর দিতে হবে যাতে তারা ঠিকমতো এই লটাকে কার্যকারী করতে পারে। এবং it is the function that due to delegation power এর জন্য and the general standard of control এর জন্য judicial control has diminished and shrunk its area। অর্থাৎ নর্মালি বলতে গেলে কি, ইট ইজ দ্য ফ্যাক্ট, একটা ঘটনা যে ডেলিগেটেড লেজিসলেশনের জন্য বা স্ট্যান্ডার্ড বা জেনারেল স্ট্যান্ডার্ড কন্ট্রোলের জন্য জুডিশিয়াল যে কন্ট্রোলটা সেটা কিন্তু ডিমিনিশ হয়ে গেছে, ঠিক আছে। ইন্ডিয়াতে পার্লামেন্টারি যে কন্ট্রোল ইজ অ্যান ইনহারেন্ট কনস্টিটিউশনাল ফাংশন। এটা কনস্টিটিউশনালের একদম প্রথম থেকে আছে এই পার্লামেন্টারি কন্ট্রোলটা, ঠিক আছে। যে কনস্টিটিউশনাল পার্লামেন্টারি যে কন্ট্রোল জিনিসটা সেটা একদম জন্মগত, কনস্টিটিউশনের জন্মগত সেটা আছে। বিকজ দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল, যেটা আমরা বলছিলাম, এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল at two stage of control। দুটো কন্ট্রোলের স্টেজে এক্সিকিউটিভরা লেজিসলেচারের কাছে রেসপন্সিবল। প্রথম হচ্ছে ইনিশিয়াল স্টেজ আর দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্টেজ। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্টেজ। এই দুটো স্টেজ কিন্তু এক্সিকিউটিভদের অবশ্যই মান্য করে চলতে হবে। তো ফার্স্টে আমি ইনিশিয়াল স্টেজ বলি। ইনিশিয়াল স্টেজের কথা যেটা বলছে সেটা হচ্ছে ইট ইজ টু ডিসাইড how much power is required to delegated for completing the particular task। এটা ডিসাইড করতে হবে যে কতটা পরিমাণ পাওয়ার ডেলিগেট করতে হবে, যে একটা কাজকে কমপ্লিট করার জন্য কতটা পরিমাণ পাওয়ার ডেলিগেট করতে হবে সেটা ডিসাইড করতে হবে আগে। and it is also observed the delegated power is valid or not। এবং তার সাথে এটাও লক্ষ্য করতে হবে ডেলিগেশন যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেটা ভ্যালিড হয়েছে না হয়।
এবার সেকেন্ড স্টেজটা কি, দুটো পার্ট আছে, একটা ডাইরেক্ট কন্ট্রোল, একটা ইনডাইরেক্ট কন্ট্রোল। তো ফার্স্টে আসি আমি ডাইরেক্ট কন্ট্রোল কি বলছে, laying is important and essential aspect under direct control that it lay down as per the requirement, which means that after making rule it should be placed before the parliament। আচ্ছা, অর্থাৎ বলতে গেলে রুল তৈরি হওয়ার পরে, মানে ডাইরেক্ট কন্ট্রোল কি বলছে, যে রুল তৈরি হওয়ার পরে এটা পার্লামেন্টের আগে পেশ করা হয়, সেটা আমরা সবাই জানি, রুল তৈরি হওয়ার পরে বা বিল করে পার্লামেন্টের আগে পেশ করে, এবং ইট ইনক্লুড থ্রি ইম্পর্টেন্ট পার্টস অ্যাজ পার দ্য ডিগ্রি অফ কন্ট্রোল নিড টু বি এক্সারসাইজ। এই ডাইরেক্ট কন্ট্রোলের তিনটে পার্ট আছে, একটা সিম্পল লেইং, একটা নেগেটিভ লেইং, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ লেইং। এই তিনটে ডাইরেক্ট কন্ট্রোলের পার্ট। তাহলে ডাইরেক্ট কন্ট্রোলে আমরা বুঝলাম যে রুল তৈরি করার পরে আমাকে পার্লামেন্টে পেশ করতে হবে, এবং তার তিনটে পার্ট আছে, এইসব লাগবে না। এবার আসছো ইনডাইরেক্ট কন্ট্রোল। ইনডাইরেক্ট কন্ট্রোলের ক্ষেত্রে কি এলো, ইনডাইরেক্ট কন্ট্রোলের ক্ষেত্রে এলো, ইট ইজ দ্য কন্ট্রোল এক্সারসাইজ বাই দ্য পার্লামেন্ট এন্ড ইটস কমিটি। ইনডাইরেক্ট কন্ট্রোলটাকে কে পরিচালনা করে, পার্লামেন্ট করে, বা তার এবং তার সাথে তার কমিটিও করতে পারে। অ্যানাদার নেম ফর সাচ টাইপস অফ কমিটি ইজ দ্য সাবঅর্ডিনেট লেজিসলেশন। একটু আগে আমি বললাম যে যখন আমরা ডেলি লেজিসলেশন পড়ি তখন আমি দুটো পার্টে ভাগ হয়, একটা সুপ্রিম লেজিসলেশন, একটা সাবঅর্ডিনেট লেজিসলেশন। তো এরই আর একটা নাম, অ্যানাদার নেম ফর দিস টাইপ অফ কমিটি, এই যে কমিটিটার কথা একটু আগে বললো, এই কমিটির আর একটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট লেজিসলেশন। দ্য মেইন ওয়ার্ক অফ দ্য কমিটি ইজ টু এক্সামিন। এই ওই কমিটির মেইন কাজটা কি না, এক্সামিন করা, মানে মানে তদারক, মানে যে কোনো জিনিসকে তদারকি করে। কি করে, whether the rule according to the general object of the act। প্রথমেই দেখে যে রুলটা তৈরি হয়েছে সেটা জেনারেল অবজেক্ট অনুসারে হয়েছে না হয়নি। এক মিনিট, হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, তো প্রথম তাহলে জানলাম এটা। দ্বিতীয় হচ্ছে ইট বার দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট ইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ওয়ে। মানে সোজাসুজি বা ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরানোর রাস্তায় একটা জুরিসডিকশন ক্রিয়েট করে দেয়, কোর্টের একটা জুরিসডিকশন বেঁধে দেয় যে এর বাইরে সে কিছু করতে পারবে না, whether it is retrospective effect or not। আচ্ছা, মানে এই যে যেটা যেটা কন্ট্রোলটা হবে, মানে এই যে ওয়ার্ক কমিটি যেটা করে, যখন মানে কোন একটা অ্যাক্ট তৈরি হয় সেই অ্যাক্টে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেবে নাকি দেবে না সেটাও ঠিক করে। অর্থাৎ বিফোর কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট হবে না আফটার কমেন্সমেন্ট অফ দ্য অ্যাক্ট হবে সেটাও ঠিক করে। এবং whether it safeguard or destroy the principle of natural justice, এবং এটাও দেখে যে এটা কি প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস কে সেফগার্ড করছে না ডিস্ট্রয় করছে। আরো আছে, সেটা হচ্ছে expenditure involved in its in it is the from consolidated fund। এক্সপেন্ডিচার ইনভলভ করা হয়, বিভিন্ন ধরনের খরচাপাতি যেটা ইনভলভ করা হয়, কোথা থেকে ইনভলভ করা হয়, কনসলিডেটেড ফান্ড থেকে ইনভলভ করা হয়। এইবার আসছে এক্সিকিউটিভ কন্ট্রোল। এতক্ষণ তুমি যেটা পড়লে সেটা হচ্ছিল পার্লামেন্টারি কন্ট্রোল। এইবার যেটা আসছে এই যে এটা এক্সিকিউটিভ কন্ট্রোল। There is no particular procedure for it until the legislature makes the mandatory for the executive to follow the certain rules and procedures। There is no particular procedure, সেরকম কোনো প্রসিডিওর বলা নেই, ঠিক আছে, এক্সিকিউটিভ কন্ট্রোলের জন্য সেমন কিছু প্রসিডিওর বলা নেই আনটিল লেজিসলেচার মেক ইট ম্যান্ডেটরি, যতক্ষণ পর্যন্ত না লেজিসলেচার সেটাকে ম্যান্ডেটরি হিসেবে তৈরি করছে ফর এক্সিকিউটিভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড প্রসিডিওর। এক্সিকিউটিভ কিছু সার্টেন বেসিক রুল ফলো করে থাকে, এইটুকুই লিখবেন, এইটুকু, ঠিক আছে। এইবার হচ্ছে জুডিশিয়াল কন্ট্রোল। এটা
জুডিশিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে কি বলছে, জুডিশিয়াল রিভিউ রিগার্ডেড দ্য রুল অফ ল। জুডিশিয়াল রিভিউ কিন্তু অলওয়েজ বলতে গেলে ডাইসির যে কনসেপ্ট রুল অফ ল, তোমাদের পড়িয়েছি আমি রুল অফ ল, এই কনসেপ্টটাকে কিন্তু প্রায়োরিটি দিয়ে এসেছে। The court has to see, court দেখছে the power of delegated is within the ambit of the constitution as prescribed. কোর্ট অলওয়েজ দেখছে যে এই যে ডেলিগেটেড পাওয়ারটা সেটা কি কনস্টিটিউশনের নির্দিষ্ট সীমানার মধ্যে আছে। জুডিশিয়াল রিভিউ ইজ মোর এফেক্টিভ, জুডিশিয়াল রিভিউ অনেক বেশি কার্যকারী, বিকজ কোর্ট ডু নট রিকমেন্ড, কোর্ট কোনো রিকমেন্ড করে না, বাট ইট ক্লিয়ারলি স্ট্রিক ডাউন, হ্যাঁ স্ট্রিক ডাউন দ্য রুলস হুইচ ইজ আলট্রা ভায়াস, অনেক জায়গায় স্ট্রাক ডাউনও লেখা থাকে, যাই হোক স্ট্রিক ডাউন লেখা আছে, হ্যাঁ দ্য রুল হুইচ ইজ আলট্রা ভায়াস ইন নেচার। যখন কোর্ট কোনো রকম কমেন্ট করে না, কিন্তু কোর্ট একটা জিনিস দেখে যখন কোনো রুল হ্যাঁ আলট্রা ভায়াস হয়ে যায়, মানে কনস্টিটিউশন বিরোধী হয়ে যায়, তখন সেই রুলটাকে কোর্ট কি করে, বাতিল করে দেয়। as per the section 13 as per section 13(3)(a) law is defined, lawটাকে ডিফাইন করা আছে, ঠিক আছে, আন্ডার ডিফাইন্ড আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে ডিফাইন করা আছে, which clearly indicates, যেখানে ক্লিয়ারলি ভাবে বলা আছে that the state should not make law, স্টেট ল তৈরি করতে পারে না, which abridge the right given in the part 3 of the constitution, যে অধিকারটা কোথায় দেওয়া আছে না পার্ট 3 তে দেওয়া আছে, যে স্টেট কোন রকম ল তৈরি করতে পারে না। ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টু বেসিক গ্রাউন্ড, এটা ডিপেন্ড করে দুটো গ্রাউন্ডের উপরে। ফার্স্ট গ্রাউন্ড হচ্ছে ইট ইজ আলট্রা ভায়াস টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আলট্রা ভায়াস মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সাথে যেন ইন্ডিয়ার সাথে যদি আলট্রা ভায়াস হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। আর ইট ইজ আলট্রা ভায়াস টু দ্য এনেবলিং অ্যাক্ট, অর্থাৎ যদি কোনো অ্যাক্টের সাথে যদি কোনো মানে আলট্রা ভায়াস হয় তাহলেও সেটা বাতিল হয়ে যাবে। এই হলো কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোল অফ ডেলিগেটেড লেজিসলেশন।